এবং সর্বোপরি পশ্চিম বর্ধমানের বিভিন্ন চক্র থেকে আগত আমাদের সাথী উস্তিয়ানরা, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এখানে আসলে পশ্চিম বর্ধমান জেলা আমার নিজের জেলা। এখানে সম্পাদক হিসেবে আলাদা করে পরিচয়টা আমার কাছে একটু বিড়ম্বনার আর কি। আমি আপনাদেরই একজন। লড়াইটা যখন থেকে শুরু হয়েছিল, যখন থেকে স্বপ্ন বোনা শুরু হয়েছিল, তখন থেকেই আপনাদের সাথের আমার প্রতিদিনের দিন যাপন। তাই এখানে রাজ্য সম্পাদক নয়, এখানে আপনাদেরই জেলার একজন সাধারণ উস্তিয়ান হিসেবেই আমি কথাবার্তা বলছি। অনেক সময় অনেক ঘটনাবর্ত থাকে, অনেক প্রেক্ষাপট থাকে, যে প্রেক্ষাপটে নতুন সৃষ্টির জন্ম হয়। 2018 সাল, তার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের, আমি বলবো প্রাথমিক যারা গুরুকুল, তাদের যে সাম্মানিক, তাদের যে সামাজিক সম্মান, তাদের যে আর্থিক সম্মান, তার ক্ষেত্রে যে বিপুল বৈষম্য সৃষ্টি হয়েছিল, সেখান থেকে উদ্গত যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রেক্ষাপট থেকেই কিন্তু উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্ম। তার আগে, তার অনেক পূর্বে আমাদের সকলের যোগ্যতা মানকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে হয়েছে। RTE অ্যাক্ট চালু হয়েছে, তারও পূর্বে NCTর মাধ্যমে আমাদের যোগ্যতা মানকে উত্তীর্ণ করতে হয়েছে, এবং সেই যোগ্যতা মান উত্তীর্ণ হওয়ার সাথে সাথে সেই অনুযায়ী বেতন কাঠামোও ঠিক হয়েছে। ব্যতিক্রম থেকেছে আমাদের রাজ্য। এই ব্যতিক্রম থাকার কি কোনো বিশেষ কারণ ছিল? আমি বলবো কারণটা হচ্ছে এক এবং একমাত্র প্রাথমিক শিক্ষককুলের প্রতি ধারাবাহিকভাবে এই রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি, তার বাইরে কিন্তু কিছু নয়। আর্থিক সঙ্গতি নেই, একদমই নয়। ধরুন 2006 সালের পর থেকে যে উত্তাল সময়ের মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে পড়তে থাকা একদল মেধাবী ছেলে যে দুঃস্বপ্নের ঝড়ের মধ্যে দিয়ে গেছে, তার কারণ কিন্তু আর অন্য কিচ্ছু নয়, তৎকালীন সরকার। ওই একই সংকট সৃষ্টি হয়েছিল হাই স্কুলের শিক্ষকদের ক্ষেত্রেও। আমরা অবাক হয়ে দেখলাম যে 75 কোটি টাকা দিয়ে বিএডের সমস্যাটাকে মিটিয়ে নেওয়া হলো, আর যখন PTT সমস্যাটাকে মেটাতে বলা হলো, NCTE বলেছিল যে 125 কোটি টাকা জমা দিলে তোমাদের যতগুলো ইনস্টিটিউটকে আমরা অবৈধ ঘোষণা করেছি সেগুলোকে বৈধতা দিয়ে দেওয়া হবে। সরকার দিলেন না। আমি বিশেষ মাধ্যম দিয়ে তখন খবর নেওয়া করালাম যে কারণটা কি। যে কারণটা বলা হয়েছিল সেটা শুনলে অবাক হবেন, যে হাই স্কুলের সমস্যাটা মিটিয়ে দিলে আমাদের হাই স্কুল টিচারদের জন্য অন্য কোনো বেতন কাঠামো দিতে হবে না, কিন্তু প্রাথমিক শিক্ষকদের PTT সমস্যা মিটিয়ে দিলে তাদের জন্য পৃথক বেতন কাঠামো লাগু করতে হবে। শুধুমাত্র বেশি বেতন দিতে হবে এই অছিলায় 12 জন প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষকে প্রাণ দিতে হয়েছিল। তারপরে 2010-এর চাকরি, সেটাও একটা নতুন বৈষম্যের জন্ম দিল। তারা ট্রেনিং করে চাকরি করলেন, কিন্তু ট্রেনিংয়ের স্কেলটি পেলেন না, অথচ তাদেরকে ট্রেন্ড হিসেবেই দেখানো হলো প্রথম দিন থেকেই। মানে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড কারখানা। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন একদল মানুষ আমাদেরকে বললেন যে চলুন বেতন কাঠামোটা ঠিক করতে হবে, সর্বভারতীয় বেতন কাঠামো অর্জন করতে হবে, আমি বাস্তবিক বলছি, আমি যখন বিভিন্ন স্কুলে গেছি সেই সময়টাতে বহু চক্রের বহু স্কুলে আমি নিজে টিম নিয়ে ভিজিট করেছি। শুনতে হয়েছে আমরা শতাব্দী প্রাচীন সংগঠন, কিছু করতে পারেন এরা, আপনারা দুদিনের যোগী সব মানে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন। এই কথাগুলো শুনে চোয়ালটা শক্ত হয়েছিল। আপনারা যে কাজটা করেন সেটা হলো যে মানুষকে সমস্যায় রেখে, সেই সমস্যাটাকে জিইয়ে রেখে, মানুষকে কৃতদাস বানিয়ে
মানে সমস্যার দাস বানিয়ে আপনার অনুগত করে রাখা। আমরা এমন একটা সংগঠন তৈরি করতে চাই যেখানে মানুষকে সক্ষম বানিয়ে তার ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নিয়ে আসবো আমরা। আজকে 6 বছর পরে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি অন্তত যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জায়গা কিন্তু এই রাজ্যের আপামর প্রাথমিক শিক্ষকদের হৃদয়ে। এই বোধের জায়গাতে কিন্তু আমরা অবস্থানটা করছি, তার কারণ আর অন্য কিচ্ছু নয়। আমরা বিশ্বাস করি যে একজন মানুষকে যদি সক্ষম বানানো যায়, তার সমস্যা থেকে যদি আমরা তাকে যদি উত্তীর্ণ করে দিতে পারি, তাহলে সেই মানুষটা ভালোবাসায় কৃতজ্ঞতায় আপনার পাশে এসে দাঁড়াবেন। মানুষ কি কোনো শৃঙ্খলে বাঁধা কোনো প্রাণী নাকি যে তাকে আপনি সমস্যার শৃঙ্খলে বেঁধে রাখবেন আর সে আপনার অনুগত হয়ে থাকবে? একটা জিনিসকে বুঝতে হবে, আত্মিক উপস্থিতি আর শারীরিক উপস্থিতির মধ্যে তফাৎ থাকে। আমরা আত্মিক উপস্থিতিটা কামনা করি। আমাদের ভয় দেখানোর কোনো জায়গা নেই। আমরা বলতে পারি না যে তুমি না এলে তোমাকে ট্রান্সফার করবো, তোমাকে দেখে নেব। আমরা কোনোদিন বলবোও না, আমরা বলতে পারবোও না এই কারণের জন্য, কারণ আমরা ক্ষমতাতে কোনো দিন যাব না। এই সংগঠনটার ইউএসপি হচ্ছে এটাই যে আজকে যে সরকারে আছে সে যেমন ভাবে যে আমরাই হচ্ছে প্রধান শত্রু। আমি এই কথাটা বলছি, এটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। সরকার যত কেস করছে এখন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন করতে গিয়েও যত কেসের মুখোমুখি আমরা হচ্ছি, সেই কেসের অধিকাংশের আসামি হচ্ছে আমাদের উত্তার নেতৃবৃন্দ। কারণ সরকার খুব ভালো করে জেনে গেছে যে এই একটা সংগঠন যারা ফেভিকলের জোর দিয়ে বাঁধা আছে, এবং এরাই বিরোধিতার সলতেটাকে পাকিয়ে সেখান থেকে আগুন জ্বালাচ্ছে। যে কথাগুলো আমরা সংগ্রামী যৌথ মঞ্চে দাঁড়িয়ে আজকে 1.5 বছর ধরে বলে যাচ্ছি, সেই কথাগুলোই অনেক পরে রাজ্যের সাধারণ মানুষ বলছে। 6 লক্ষ শূন্য পদ ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে পাবেন না। যে পরিমাণ স্থায়ী পদ আছে তার থেকে চুক্তিভিত্তিক নিয়োগ অনেক বেশি। সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ করার প্রবণতা এত বেশি, তার কারণটাই হচ্ছে খাতায় কলমে দেখাবে 50 জন, বাস্তবে থাকবে 5 জন, বাকি 45 জনেরটা কাটমানি হয়ে আসবে। স্থায়ী পদের যারা থাকবেন, প্রাথমিক শিক্ষকদের উপযুক্ত বেতন কাঠামো দিলে, তাকে ডিএ দিলে সেখান থেকে কাটমানি পাওয়া যায় না। এই সরকারটা এই হিসেবে চলে। আমাদের একটা গণদাবি করা উচিত যে নোশনাল দিলে পরে যা টাকা দেবেন সেখান থেকে 3% করে কমিশন প্রত্যেক মাসে আমরা কালীঘাটে পাঠিয়ে দেব। দেখবেন যে ফাইল খুব দ্রুত নড়ছে। যদিও তার ভরসা আমরা করছি না, কারণ আমরা আমাদের নিজেদের সক্ষমতাতেই ভরসা রাখি। নোশনালের কেস হয়েছে, আপাতত নোশনাল এটা আদায় হলে 1/1/2006 থেকে অ্যাকচুয়াল এফেক্টের দাবি করেই মামলা হবে। 1 ইঞ্চি জায়গাও সরকারকে ছাড়তে রাজি রই। অনেকে বলেছিলেন যে এই দাবি মেটাতে গেলে তো সরকারটা পড়ে যাবে, সরকার দেবে কোথা থেকে? এই দেবে কোথা থেকে, এইটাকে নিয়েই কিন্তু সব থেকে বেশি গোলযোগটা বেঁধেছে। আমাদের অনেক পুরনো সাথীদের মনে আছে নিশ্চয়ই, 2009 তখন আমরা বলছি পশ্চিম চক্রে কাজ করি, নতুন বেতন কাঠামো ঠিক হয়েছে। আমি সামনে থেকে ঝামেলা করেছিলাম যে একজন 8 পাস কনস্টেবল সে 2600 টাকা গ্রেড পে পাবে, আর আমরা ভালো মার্কস নিয়ে পাস করে 1 বছরের পিটিটি করে শিক্ষকতার চাকরি করব, সেখানেও 2600 টাকা গ্রেড পে। এই বৈষম্যটা মানছি না। তৎকালীন যুগের শিক্ষক নেতারা বলেছিলেন যে সরকারের কাছে দেওয়ার মতো পয়সা নেই। তখন একটা কথা বলেছিলাম, সরকার দরকার হলে ঘুটি বাটি বিক্রি করে দেবে। বাকিদের ক্ষেত্রে দিতে পারলে, বাকিদের ক্ষেত্রে কেন্দ্রের থেকে বেশি যদি দিতে পারে, আমরা বেশি চাইছি না, আমরা বলছি কেন্দ্র সহ অন্যান্য রাজ্য যা দিচ্ছে সেটাকে দিক। অপেক্ষা করে বসেছিলাম যে কোন দিন এইরকম একটা ডাক আসবে যে এই দাবিতে লড়াই হবে, চলো। যখন দাবি ডাক এসেছে আর দ্বিতীয়বার ভাবা হয়নি। আপনারা কেউ ভাবেননি বলেই বারবার রাজপথ ভরিয়েছেন। আবার রাজপথ ভরানোর ডাক এসছে। আগামী 17 তারিখ আমরা ডাক দিয়েছি যে বিকাশ ভবন চলো, পর্ষদ চলো।
আপনারা যারা ভাবছেন কম্পোজিট গ্রান্টের পয়সা না পাওয়াটা দুর্ঘটনাবশত হয়েছে, আমি বলবো দুর্ঘটনা নয়। সরকার শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো সেটাকে প্রায় দুর্বল করার জায়গাতে নিয়ে এসেছে, মোটামুটি ফিনিশের পথে নিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যেটুকু ভাত ছড়িয়ে ছিটিয়ে দিত সেই টাকাটুকু যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে মোটামুটি ঢাকঢোল নিয়ে তার শ্মশান যাত্রা সৃষ্টি করতে বেশি সময় লাগবে না। রুখে দাঁড়াতে কিন্তু আমাদেরকেই হবে। অবৈতনিক শিক্ষা না বাঁচলে এই রাজ্যের কেন এই দেশের সাধারণ মানুষের থেকে মানব সম্পদ তৈরি হবে না। আমরা এখানে যারা বসে আছি তাদের কারোর প্রেক্ষাপট কিন্তু খুব আর্থিকভাবে সচ্ছল ফ্যামিলি থেকে নয়, বরং প্রায় অধিকাংশ জনই নিজেদের মেধার জোরে এই জায়গাতে নিজেদেরকে নিয়ে এসেছেন। এবং আমি বাস্তবিক বিশ্বাস করি এবং আমার কাছে খুব গর্বের যে আমি একজন প্রাথমিক শিক্ষক। আমাকে রাস্তাঘাটে অনেকে জিজ্ঞাসা করেন আপনি কোথায় চাকরি করেন। আমি যখন প্রাথমিক শিক্ষক বলি তখন তারা ভুরু কোঁচকান, মানে তাদের ভাবতে অসুবিধা হয় যে একজন প্রাথমিক শিক্ষক এই রাজ্যের কর্মচারী আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এবং সরকারের ঘুম ওড়াচ্ছেন এই প্রাথমিক শিক্ষকরা। আমি বলি শুধু আমি নই, আরও এক দল আছেন যারাও প্রাথমিক শিক্ষক। এই জায়গাতেই আমাদের সাফল্য। আমরা দুমুখী লড়াই শুরু করেছিলাম। এক হচ্ছে বেতন কাঠামোর সংশোধনের লড়াই, আর একটা লড়াই ছিল সামাজিক সম্মান পুনরুদ্ধারের লড়াই। দুটো লড়াইকেই আমরা যুগপথ এগিয়ে নিয়ে চলেছি। এখন আর কেউ তাচ্ছিল্যের হেসে বলতে পারে না ও প্রাইমারি টিচার। আমরা আমাদের চাকরি জীবনে এটা অনেক শুনেছি। এখন কোথাও না কোথাও একটা সমীহের জন্ম হয়েছে। এই সমীহটা কিন্তু তার অনেকটাই এই সংগঠনটাই পুনর্নির্মাণ করেছে। এই যে প্রাথমিক শিক্ষকদের সামাজিক সম্মানহানি, সেটাও কিন্তু চক্রান্ত করেই করা হয়েছিল। আপনি যদি 70-এর দশকে দেখেন, এই রাজ্যের প্রাথমিক শিক্ষকদেরকে গুরুস্থানে বসিয়ে সমাজ পুজো করতো, আমি দায়িত্ব নিয়ে বলছি। তারপর থেকে প্রাথমিক শিক্ষকরাও যেমন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছেন, তাদেরকে ব্যবহার করা হয়েছে। দলীয় রাজনীতির কৃতদাস হওয়াটা যে কত বড় ক্ষতিকারক সেটা প্রাথমিক শিক্ষকরা অন্তত মর্মে মর্মে বুঝতে পেরেছে বলে খুব বেশি মনে করি না, কারণ এখনও একটা বড় সংখ্যায় আছে যারা এখনো পর্যন্ত সেই কৃতদাসী হয়ে আছে, বেরোতে পারেননি। কিন্তু সময়ে বের হবেন, অপেক্ষা লাগবে। 2025 সাল সমাগত, নোশনাল নিয়ে আমরা মামলা করেছিলাম। আমাদের অদম্য লড়াই, আমাদের সাথীদের আমরণ অনশনের মধ্যে দিয়ে আমাদের বেতন কাঠামো সংশোধিত হয়। তখন মনে পড়েছিল সেই সব মুখগুলোর কথা যারা বলেছিলেন এসব মিথ্যা স্বপ্ন কেন দেখাচ্ছেন। সেসব মুখগুলো এখনো পর্যন্ত ভেসে ওঠে। আমরা পুরোটা পারিনি বলতে সরকারের চক্রান্তের কাছে হেরে গেছি। সত্যটা সত্যভাবে স্বীকার করে নেওয়া প্রয়োজন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাঁকুড়া জেলার প্রতিনিধি বিশ্বজিৎ ধারা এবং আমাদের সাথী গভর্নিং বডির সদস্য সবিতা কুণ্ডু, দুজনকে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি। যার ফলে সিনিয়র এবং জুনিয়র শিক্ষকদের মধ্যে নতুন করে বেতন বৈষম্যের সৃষ্টি হয়েছে। সেটাকে মেটানোর জন্যই আমরা নোশনালের কেসটা করেছি। সেটা হলে কি হবে, 1/1/2006 আমাদের যে বেতন কাঠামোটা পেব্যান্ড 2-এ শুরু হয়েছিল, সেটা পেব্যান্ড 3-তে 3600 টাকা দিয়ে নতুন করে ফিক্সেশন হবে। ফিক্সেশন হয়ে পরে আপনি এখন যা পাচ্ছেন 1/8/2019 থেকে আপনার অ্যাকচুয়াল পাওয়া এবং নতুন সংশোধিত বেতন কাঠামোতে কত পাচ্ছেন, এই দুটোর তফাৎ করে এরিয়ার সমেত পাবেন। এবং সেই সংখ্যার পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়। ধরুন 2004 বা 2005 যারা জয়েন করেছেন তাদের প্রতি মাসে বৃদ্ধির পরিমাণটা প্রায় 6 থেকে 7 হাজার টাকা, প্লাস 5টা বছর। এই পরিমাণ টাকা নোশনাল বাবদ আপনি পাবেন। যত দেরি হবে সরকারকে তত পরিমাণ টাকা এক থোকে গুনতে হবে। আশা করছি 2025-এর মার্চের মধ্যেই নোশনাল মামলা আমরা সিঙ্গেল বেঞ্চে জিতব।
অনেকে প্রশ্ন করেন জিতলেই কি আমরা পাবো? সেই সব মানুষদের প্রতি প্রশ্ন থাকলো যে জিতলে পরে কিভাবে আদায় করতে হয় সেই দেখানোর দায়িত্বটা কিন্তু উস্তিয়ানদিকে নিতে হবে। এই রাজ্যের প্রাথমিক শিক্ষক কুল সেই প্রতিজ্ঞাটা এখন থেকে করুক যে যেদিন এই মামলা আমরা সিঙ্গেল বেঞ্চে জিতব তার পরের দিন থেকে সরকারের ঘুমটা ছুটিয়ে দেব। এই প্রতিজ্ঞা দরকার, এই পুরুষাকার দরকার। এই পুরুষাকার নেই বলেই আমাদের ফান্ডের টাকা আসে না, আমরা নিজেদের পকেট থেকে দিয়ে পরে ম্যানেজ করে নিই। মিড ডে মিল চলে না, আমরা কিন্তু বিডিওর কাছে গিয়ে পরে বলতে পারি না যে এই নাও তো রইল তোমার খাতা, মিড ডে মিল চালানোর আছে আপনি চালিয়ে নেবেন। আমার পক্ষে ভর্তুকি দিয়ে চালানো সম্ভব নয়। একটা সরকারি প্রজেক্ট আমরা কেন চালাবো? আমরা বলতে পারি না যে খেলার টাকা তো একটা সরকারি প্রজেক্ট, খেলাটা তো এখন মূল কোর্সের মধ্যে পড়ে, তার জন্য চাঁদা শিক্ষকরা কেন দেবেন? কারোর মধ্যে কিন্তু প্রশ্ন ওঠেনি। আমার মনে আছে যখন আমরা 2005 সালে মাত্র 5,500 টাকা বেতন পেতাম, গলসিতে সাব ডিভিশন স্পোর্টস হয়েছিল, আমাদেরকে 2,500 টাকা চাঁদা দিতে হয়েছিল। মাসটা চলেনি, আর যাতায়াতের পয়সা থাকতো না আমাদের কাছে। আমাদের সবারই প্রায় ওই অবস্থা ছিল। আমরাই কিন্তু সরকারকে বাধ্য করেছি খেলাতে টাকা অন্তত কিছুটা হলেও দিতে। এবার বাকি যেটা আছে, যে যতটা খরচা ততটা টাকা তোমাকে বরাদ্দ করতে হবে, সেই লড়াই এইবারের স্পোর্টসের জন্য, সেই লড়াইটার জন্য যেন শিক্ষককুল তৈরি থাকেন। লড়াই না করলে অধিকার কোনোদিন প্রতিষ্ঠিত হয় না, সেটাকে বুঝতে হবে। সুশ্রী বহু লোক দেবেন, ছাত্রছাত্রীদের মুখে আমরা এটুকুই বা করলাম। যারা বলছেন একটা জিনিস মাথায় রেখে দেখবেন, সারা বছর তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখে না। ছাত্রছাত্রীদের কথা যদি মাথায় রাখতে হতো তাহলে প্রতিদিনের ক্লাসটা ঠিক করে করতে হতো। যেসব মহাপুরুষ শতাব্দী প্রাচীন সংগঠনের নেতৃত্ব এবং ভূঁইফোর কিছু রাজনৈতিক নেতৃত্ব এইসব ছাত্রছাত্রীদের সুশ্রী দেন, দেখবেন যে স্কুল টাইমে তারা ঘুরে বেড়ায় নিজেদের সংগঠন আর পার্টির মিটিং করে। তারা যখন বছরের শেষে ছাত্রছাত্রীদের কথা ভেবে খেলার জন্য শিক্ষকদের কাছে চাঁদার আবেদন করেন, তখন হাসি নয়, তখন অন্তত রাগটাকে নিজের মধ্যে নিয়ে আসুন, প্রতিবাদটা করুন। যা হবে সংগঠন দেখবে, জানবেন যে এই সংগঠন পাশে আছে। সরকারকে বাধ্য করি চলুন যে অঞ্চল খেলা যদি তুমি কারিকুলাম দিতে পারো, অঞ্চল খেলার জন্য তোমাকে বরাদ্দ করতে হবে। অঞ্চল খেলাতেই তো সব থেকে বেশি খরচা হয়। সার্কেলে যা পার্টিসিপেন্ট থাকে তার থেকে বেশি পার্টিসিপেন্ট কিন্তু অঞ্চলে থাকে, অথচ অঞ্চলের জন্য কোনো বরাদ্দ নেই। এই ব্যবস্থা চলতে পারে না। 600 টাকা ড্রেসের জন্য বরাদ্দ হয়, 400 টাকা দেয় কেন্দ্র, 200 টাকা হচ্ছে রাজ্যের ভাগ। যে ড্রেস আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, তার দাম হচ্ছে 90 থেকে 110 টাকা। বাকি কাটমানি কালীঘাটে যাচ্ছে। ওই কোম্পানি যেভাবে নীল সাদা রং সাপ্লাই করেছিল, এখন নীল সাদা পোশাক তৈরি করার কাপড় সাপ্লাই করছে। এই চুরি বন্ধ করতে হবে। কেন্দ্র সরকার সমস্ত টাকা চালের জন্য দেয়, মিড ডে মিলের চালের জন্য। যে পরিমাণ টাকা আসে সেই পরিমাণ চাল দিয়ে আপনি চাইলে পরে মিনিকিট চাল খাওয়াতে পারবেন। আমি এই মঞ্চে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, যে চালটা দেওয়া হয় সেই চালের কোয়ালিটি খুব একটা ভালো নয়। আপনার ছেলে মেয়ে হয়তো আপনার প্রাথমিক স্কুলে পড়ে না, দরদটা নেই বলে হয়তো আমরা এটাকে নিয়ে ভাবি না। দরদটা নিয়ে আসা প্রয়োজন। মাঝে মাঝে যে আঙুল ওঠে, অনেকে প্রশ্ন করেন যে পরিকাঠামো আছে। একজন শিক্ষক চাইলে পরে অনেক পরিকাঠামোগত প্রতিবন্ধকতা দূর করে শিক্ষা কিন্তু দিতে পারেন। এটা শিক্ষকদের স্বভাব, অস্বীকার করার খুব একটা জায়গা আছে বলে আমি অন্তত মনে করি না। আমিও নিজেও শিক্ষকতা করি এবং এখনও পর্যন্ত শিক্ষক হিসেবে মানে যেটুকু বা একটু একটু সম্মান টম্মান আমি পাই, আমার প্রাথমিক মানে আমার বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী বলুন বা অভিভাবক বলুন, এই জামানাতে দাঁড়িয়েও আমার বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্য গ্রাম থেকে কিন্তু লোক পাওয়া যায়নি, বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হয়েছিল। এটাও একটা জয়। যেখানে সবাই জানে
যে আমি ঘোরতরভাবে এই সরকারটার বিরোধী। বলতে তো কোনো বাধা নেই, একদিনও চাই না যে সরকারটা থাকুক। পশ্চিমবঙ্গের শরীর যে যদি শরীর ধরেন এটাকে, তার অন্তরে রক্তক্ষরণ হয়ে চলেছে। যতদিন এই সরকারটা টিকে থাকবে সমস্ত ব্যবস্থাগুলো ভেঙে 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 টুকরো টুকরো হচ্ছে। যত তাড়াতাড়ি বিদায় হবে এর থেকে খারাপ কেউ হতে পারে না। এবং এই বিদায় করার জন্য যা কিছু করার প্রাথমিক শিক্ষকরা সেই পর্যন্ত যাক। অনেকে প্রশ্ন করেন, যারা ভিতরে উপরে উপরে বিরোধিতা করেন, রাজনৈতিক বিরোধিতা, আর ভিতরে ভিতরে চান যে ওই গ্রেটার এভিল আর লেসার এভিলের তত্ত্ব দিয়ে এই সরকারটাকে মানে পালন পোষণ করতে, এরপরে তাহলে কারা আসবে? আপনারা কি চান যে বিজেপি আসুক? আমরা বলছি যে XYZ যেই আসুক, রাজ্যের মানুষ যাকে ভোট দেবেন সেই আসবে। কিন্তু গণতন্ত্রে মানুষকে যে অধিকার দিয়েছে আমরা সেই অধিকারটাকে ভরসা রাখি। সেই অধিকারটা হচ্ছে লড়াই করার অধিকার। আমি জানি যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাকে অধিকার দিয়েছে লড়াই করে টিকে থাকার, প্রতিবাদের ভাষাটাকে জাগরিত করার। আজকে এর বিরুদ্ধে লড়ছি, এর আগে আগের জনের বিরুদ্ধে লড়ছি, এখন এর বিরুদ্ধে লড়ছি, ভবিষ্যতে যে আসবে তার বিরুদ্ধে লড়াই হবে যদি সে অন্যায় করে। কিন্তু তাই বলে বর্তমানে যিনি এই রাজ্যটাকে শেষ করছেন তাকে একটা দিনও মেনে নিতে পারবো না। আমাদের কোনো ইজম নেই, আমাদের কোনো আইডিওলজিও নেই। আমাদের আইডিওলজি হচ্ছে একটাই, মানুষের মঙ্গল চিন্তা। এই শিক্ষক সংগঠনটার আইডিওলজিও একটাই, শিক্ষক, শিক্ষা এবং শিক্ষার্থী। এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। বিগত 6টা বছর অসংখ্য ভোট আপনারা দেখেছেন। আমাদের একটা প্ল্যাটফর্মেও একটা পোস্টারও দেখাতে পারবেন না যেখানে আমরা আহ্বান জানিয়েছি যে অমুক প্রার্থীকে ভোট দিন, অমুক লোককে জেতাতে হবে। আমরা কোনোদিনই দেব না। সেটা যদি কেউ দেয়, শিক্ষক শিক্ষিকাদেরকে রুখতে হবে। কোনো রাজনৈতিক অভিসন্ধিকে এই সংগঠনটাতে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। সরকারে যেই আসবে তার বিরোধীতে অবস্থান নিতে হবে। সরকার ভালো করলে আমরা তার প্রশংসা করব, কিন্তু সরকার যদি খারাপ করে তার বিরুদ্ধে সমালোচনা করতে যেন আমরা একবারও পিছুপা না হই। একজন শিক্ষক যদি প্রতিবাদী না হয়, আপনি কোন ছাত্রের জন্ম দেবেন? স্থাবকের? সমাজটাকে স্থাবক দিয়ে ভরিয়ে দেবেন? বর্তমানে পশ্চিমবঙ্গের যে স্থাবকতাপূর্ণ পরিবেশ দেখি, তার অনেকটা দায় কিন্তু এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে। দায় আমরা প্রতিবাদহীন বলে আমাদের তৈরি ছেলেমেয়েরাও প্রতিবাদহীন। আপনি প্রতিবাদ করতে শিখুন, আপনার প্রতিবাদের চরিত্র দেখে আপনার ছেলেমেয়েরাও প্রতিবাদ করতে শিখবে। শিক্ষকদের অনেক দায়িত্ব, আমরা ভুলতে বসেছি, সেগুলোকে ঠিক করতে হবে। চলুন নতুন বছরে সেই প্রতিজ্ঞা নিই। আগামী 17 তারিখ আমাদের প্রায় সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই আমাদের লড়াই হচ্ছে। যদিও আমরা লড়াইয়ের ময়দান থেকে কিন্তু কোনো মতেই সরিনি। এই যে প্রায় 1-1.5 বছর ধরে 11% ডিএ আদায় করা, চাকাটা তো বন্ধ হয়ে গিয়েছিল, সরকারের মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। ঘেউ ঘেউ করবেন না, কুকুর বিড়াল ইয়ে হবেন না, এসব বহু রকম শব্দবন্ধ আমাদের প্রতি প্রয়োগ হয়েছে। এখন আর বলতে পারেন না, মানে পাগল হলেও যাতে কিন্তু ঠিকই আছে। আগে কথায় কথায় সরকারি কর্মচারীদেরকে গালাগালি দেওয়া মাননীয়, এখন কেন গাল দিতে পারছেন না? আমাদের আন্দোলন চলাকালীন একবার গাল দিয়েছিলেন, আমরা গোটা রাজ্য জুড়ে কর্মবিরতি করেছিলাম, আটকাতে পারেননি। ভয় পেয়েছেন, ভয়টা আমরা ধরাতে পেরেছি। কোনো ব্যবস্থা, রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, ব্যবস্থার বিরুদ্ধে লড়াই। এই ব্যবস্থাটাতে ঘুম ধরেছে। এই ব্যবস্থার একটা অংশও পাবেন না যেখানটাতে ঠিক আছে। সেখানে শিক্ষা ঠিক থাকবে কি করে? এখন দেখুন যা কিছু সাপ্লাই হচ্ছে সব কেন্দ্রীয়ভাবে হচ্ছে। মাল দাম করে দিয়ে চলে গেল, কোয়ালিটির কোনো মা বাপ নেই। 7.5 লাখ টাকা দিয়ে অ্যাডিশনাল ক্লাসরুম তৈরি হচ্ছে, সেখানে একটা ব্ল্যাকবোর্ড নেই। স্কুল তৈরি করবে কোথা থেকে? স্কুলের কাছে পয়সা কোথায়? আরে পড়াশোনা করার কী দরকার? ওখানে ছেলেরা খেলাধুলা করবে। রাত্রেবেলায় খুলে দেবেন, আমি ক্লাব সিরি প্রোগ্রাম দিচ্ছি, বসে মদের বোতল খুলবে। যত মদ খাবে তত রাজ্য উচ্ছন্নে যাবে, তত আমার ট্যাক্সের টাকা আসবে। মদ কোম্পানিতেও আমারই পরিবারের অংশীদারিত্ব। অসুবিধা কী আছে? মানুষ যত মদ খাবে আমার পারিবারিক সম্পত্তি বাড়বে।
এই ধাঁচাতে রাজ্যটা চলছে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি উদয়ন পণ্ডিত না হতে পারি তাহলে সমাজটা ভেসে যাবে। আর আপনি স্বপ্ন দেখবেন আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আপনি নিরাপদে সচ্ছল জীবনযাপন করবেন, এটা কিন্তু হওয়ার নেই। একজন ডাক্তারি ছাত্রী সরকারি জায়গাতে সরকারি ডিউটি করতে গিয়ে ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন। সারা রাজ্য পথে নেমেও কিন্তু সুবিচার দেওয়াতে পারেনি। ঘুমটা এতটা পরিমাণেই ধরেছে। বিভিন্ন মশলা দিয়ে আমাদেরকে ভুলিয়ে দিয়ে, ডাইভার্ট করে দিয়ে আবার সেই বিরূপাক্ষদেরকে, আবার সেই অভিজ্ঞদেরকে তাদের মুখে পৌঁছে দেওয়া হয়েছে। কারণ সেখানে প্রতিস্থাপিত করতে না পারলে এই কাটমানির শিল্পটা চলবে না। কাটমানির শিল্পটা চালাতে গেলে ওই সন্দীপদেরকে দরকার, বিরূপাক্ষদের দরকার, অভিজ্ঞকে দরকার। আপনি আমি থেকে কি হবে? বঞ্চনা অনেক, সামনে বড় পাহাড়। বিশ্বাস করি যে হোয়ার দ্য গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং। আমরা সেই টাফনেস দেখাতে পারব। সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন সাথী। আলস্য ঝেড়ে ফেলে চলুন রাজপথমুখী হই। আগামী 17 তারিখ রাজপথ ভরিয়ে তুলি এবং তারপরেই আগামী 22 তারিখ আবার ডিএর দাবিতে আমরা নবান্নের সামনে অবস্থানে ডাক দিয়েছি। সেখানেও আসতে হবে। লড়াই যুগপথ চলুক, সমস্ত বঞ্চনার অবসান হোক, এই রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচুক, শিক্ষক কুল তার আর্থিক এবং সামাজিক সম্মান পুনরুদ্ধার করুক। ভালো থাকবেন সকলে। ইউপিডব্লিউ জিন্দাবাদ। প্রাথমিক শিক্ষক ঐক্য জিন্দাবাদ। প্রাথমিক শিক্ষার সাথে ইউপিডব্লিউ লড়বে। প্রাথমিক শিক্ষকদের সঠিক বেতন কাঠামোর দাবিতে ইউপিডব্লিউ লড়বে। প্রাথমিকের শিক্ষার্থীদের দাবিতে এই ইউপিডব্লিউ লড়বে। প্রাথমিক শিক্ষা